রাত যত গভীর হয় সম্ভাবনা তত উজ্জ্বল হয়। আজকের ক্লান্তি আগামী দিনের সাফল্যের পথ তৈরি করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি আমরা। আমি ভিডিওটা শুরু করছি সোমবার মর্নিং থেকে। ফার্স্টে এখানে আমি রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে নিয়েছিলাম অনেকগুলা। লাউ ভাজি করব, এর জন্য পেঁয়াজ, রসুন, কালো জিরা, কালো জিরা বলছি, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা, লাউ আমি কেটে নিয়েছিলাম। লাউ ভাজি খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে রুটির সঙ্গে। এবারের শুকনো মরিচগুলো অনেক বড় বড় হয়েছে, মানে মোটা কি এক ধরনের মরিচ যেন। শুকনো মরিচ তো সাধারণত চিকন হয়, কিন্তু এবারে মরিচটা দেখছি একটু মোটা ধরনের। তবে ঝাল খুব বেশি না, এটাই বুঝাইতে চেয়েছি এই মরিচটাতে। তারপরে এটাকে তেলে ভেজে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা পরে দিলেও হয়, বাট আমি একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু সকালে একটু নাস্তার তাড়া থাকে, ঝটপট সব কিছু রেডি করতে হয়। এরপর আমি এখানে লাউ ভাজি করার জন্য লাউটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজি করে নিব। লাউটা আমি কিন্তু মাল্টি কুকারে ভাজি করছি। ভয়েসের অবস্থা খুব বেশি ভালো না, আর গতকালকে একটু ব্যস্ততার কারণে আমি আসলে ভয়েস ওভারটা করতে পারি নাই। এখনও মঙ্গলবারের ভিডিও আপলোড দিতে পারি নাই, গতকালকে বুধবারের ভিডিও তো আছেই। সব কিছু মিলায় আমি আসলে একটা এলোমেলো ভিতরে আছি। মঙ্গলবারের ভিডিওটা আজ আপলোড দিতে চেয়েছিলাম, বাট দিতে পারি নাই। তবে আস্তে আস্তে আপলোড দেওয়ার চেষ্টা করব। দেন এখানে আমি লাউটা ভাজি করে নিব। লাউটা ভাজি করার জন্য আমি কিন্তু কোনো পানি ইউজ করি না। এখানে মাল্টি কুকারে রান্না করতে সুবিধা আছে, বাট একটু খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। সুন্দরভাবে লাউটাকে ভাজি করে নামিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে এক এক করে ছেঁকে নিলাম। আসলে সব ক্লিপ ওইভাবে নেওয়া আমার পক্ষে পসিবল হয় না, যেহেতু আমি নিজে হাতে ভিডিওটা মেক করি। তারপর ডিম ভাজি করে নিব। আর ডিম ভাজি করার জন্য আমাকে কিন্তু এখানে ডিমটাকে তেলের উপরে দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে তারপরে এটা কি করে নিতে হবে। ডাল ডাল ছিল, লাউ ভাজি করলাম, ডিম ভাজি আর রুটি, এটা দিয়ে সকালের নাস্তাটা রেডি করে দিলাম। সকালের নাস্তাটা রেডি করে দেওয়ার পরে অন্য দিন আমি ভিডিও মেক করি, বাট আজকে আমি এখনও সময় পাই নাই। আজকের ভিডিওটা কখন আপলোড দিব নিজেও বুঝতেছি না, কারণ আমি একটু কাজে ব্যস্ত আছি, আবার একটু বাহিরেও গিয়েছিলাম। দেন এখানে আমি 2 কাপ চা করে নিয়েছি, 2 কাপ চা করে দিয়েছিলাম। চা করে নেওয়ার পরে তারপরে অনেকে আবার অল্প চা খেতে পছন্দ করে, বাট আমি আর আমার বাবা একটু কাপ ভরে চা খেতে পছন্দ করি। দেন এখানে তারপর আমার বাবাটা এর ভিতরে স্কুল থেকে চলে আসলো। আমার বাবাটা চলে আসার কারণে আমি এখানে আমার বাবার জন্য একটু শরবত বানিয়ে নিলাম। এটা টেস্ট মি ট্যাঙ্ক করে নিলাম আমার বাবার জন্য। তারপরে সকাল আমার তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল রান্না করতে। সেদিন সকাল থেকে কচু শাক বেছেছি, তারপরে কুমড়া শাক ছিল, সেটা রেডি করতে যে আসলে একা হাতে কাজ করাটা অনেক বেশি কষ্টের। প্রথমে কচুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, তারপর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করলাম। ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে আমি কেটে বেছে নিব। সবগুলো চিংড়ি আসলে কাটতে পারিনি, আমি শুধু বড় চিংড়িগুলো কেটেছিলাম। তারপর এখানে ঝটপট রান্না করতে চলে আসলাম। ফার্স্টে এখানে ওদিকে তো কচু শাক সিদ্ধ বসিয়েছি। তারপরে এখানে ফার্স্টে আমি 4 পিস পাঙ্গাস মাছ দিয়ে আমি শাকটা রান্না করব। তেল জাতীয় যে কোনো মাছ দিয়ে শাকের তরকারি রান্না খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগে। দেন আমি এখন সব রকম মশলা দিয়ে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমার ভয়েসটা আজকে খুব বেশি ভালো হচ্ছে না। দেখেন কচু শাকটা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে, বাট সেদিন দুপুরে কিন্তু শাকটা খেতে পারি নাই, কারণ শাক থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়েছিল। আর এই টাইপের তরকারি রান্না হতে আসলে একটু সময় নেয়, তাই আমি ঝটপট করে শাকের তরকারি আর চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। শাকের তরকারিটাতে আমি পানি দিয়ে তারপরে মাছ পিসগুলো
তুলে নিলাম। তেল জাতীয় মাছে কিন্তু প্রচুর তেল বের হয়। এটা ছিল লাউ শাক না, কিন্তু মিষ্টি কুমড়া নইলে চাল কুমড়া শাক, আমার খেয়াল নাই। যাই হোক, দুইটার একটা হবে। তারপর এখানে আমি পানিটাতে বলক চলে আসলে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো এত বেশি মজা হয়েছিল, ওর বাবাও অনেক বেশি পছন্দ করেছে। শাক তো আমার অনেক ফেভারিট, বাট মাছটা দেওয়ার কারণে একটু প্রবলেম হয়েছে। তারপর আমি শুধু একটু শাক খেয়েছিলাম, যেহেতু আমি মাছটা খাই না। তারপর এর ভিতরে শাকটা তুলে দিয়ে এর ভিতরে আমি মাছগুলোকে কেটে নিলাম। শাকের ভিতরে মাছ আমার বাবাটা ভেঙে ফেলেছিল, ওকে একটু নাড়িয়ে দিতে বলছিলাম, আমার হাতে যেহেতু মাছ ছিল এর ভিতরে অবস্থা খারাপ করে দিয়েছে। যেয়ে দেখি দুইটা মাছ নাড়া দিয়ে পুরোপুরি ভেঙে ফেলছে। যাই হোক, যে আমি মাছ কাটা শেষ করে যে দেখি হালকা মাখা মাখা ঝোল আছে, আর একটুখানি ঝোল রাখতে চেয়েছিলাম, বাট যেহেতু নাই তারপরও অনেক বেশি ভালো লেগেছে। দেন শাকটাকে নামিয়ে আমি এখানে একটু চিংড়ি মাছ ভুনা করে নিব। আমার বাবার তো সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে চিংড়ি মাছ ভুনা। ফার্স্টে এখানে লবণ হলুদ একটুখানি মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি তেলে ভেজে নিব। হালকা একটু ভাজা দিয়ে নিতে হবে। কালারটা যখন চলে আসবে চিংড়ি মাছের, তখন এটাকে তুলে রাখবো। এটাকে তুলে রেখে তারপরে কিন্তু আমি অন্যান্য যে মশলাগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, চিংড়ি মাছটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়। ভাজতে ভাজতে অনেক বেশি শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি কি ভয়েস ওভার করবো, আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, খুব বেশি টায়ার্ড আমার শরীরটা। কিন্তু এখন ভয়েস ওভারটা শেষ করে আমাকে অনেকগুলা কাজ রয়েছে, সেগুলোও শেষ করতে হবে। তারপর এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তেলের উপরে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে হাফ কাপ পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। আর একটুখানি পেঁয়াজ বাটাও কিন্তু আমি ইউজ করেছিলাম সেদিন, যেহেতু আমার পেঁয়াজটা ব্লেন্ডার করা ছিল তাই ইউজ করেছিলাম। আমি একসঙ্গে পিরিসে গুছিয়ে রাখছিলাম, এর জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। রান্নাটাও একটু ঝটপট করতে হবে, যেহেতু অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। দেন এখন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ একটু চিনি ব্যবহার করেছিলাম। চিংড়ি মাছ যেহেতু মিষ্টি মিষ্টির তরকারি, এটা এই রান্নাটা আমাদের অন্য ধর্মের লোকেরা দেখবেন সব রান্নাতে একটুখানি চিনি ইউজ করে, যে কোনো মাছের তরকারি যে কোনো রান্নাতে। এতে কিন্তু কালারটা সুন্দর আসে, প্লাস খেতেও আলাদা একটা টেস্ট আসে। দেন এই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি ব্যবহার করেছি। কিছুটা পানি দিয়ে দেওয়ার পরে জলের পানি দিয়ে দিলাম। জলের পানিটা ফুটে উঠলো। জলের পানিটা ফুটে ওঠার পরে আমি কিন্তু এখানে এক হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া ব্যবহার করব। আর গরম মশলা তো দিয়েছিলাম, তেজপাতা এলাচ আর একটুখানি লং গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন, দারচিনি সব রকম মশলা। এটা যখন পেঁয়াজের সঙ্গে আপনি ভাজি করবেন তখন এর আলাদা একটা ফ্লেভার আসবে। দেন আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিলাম। খেতে অসাধারণ হয়েছিল, আমার বাবাও অনেক মজা করে খেয়েছিল। আমার বাবার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে এটা। তারপর আমি আবার কচু শাকের কাছে চলে আসলাম। কচু শাকটা দেখেন প্রায় অল্প হয়ে গিয়েছে চেপে, কিন্তু এর থেকে অনেক বেশি পানি বেরোচ্ছিল। এর জন্য আমি একটু নাড়াচাড়া করে এটাকে রেখে দিয়েছিলাম দুপুরে খাবার খাইয়ে দিয়ে। তারপর এখন চিংড়ি মাছ দিয়ে কচু শাকটাকে ভাজি করব। এর জন্য এখানে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কিছুটা জিরা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা সেটা আমি পরে দিয়েছিলাম, বাট তেলটা গরম হয়ে গিয়েছিল তাই আমি মাল্টি কুকারে এটাকে বসিয়ে দিয়েছিলাম। এত বেশি মজা লেগেছে কচু শাকটা খেতে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমি কচু জাতীয় যে কোনো জিনিস খেতে পছন্দ করি, বাট সেটা সব জায়গাতে খেতে পারি না। অনেক অনেক ধন্যবাদ আমার ভাবিকে যে আমার জন্য কচু শাকগুলো দিয়েছে। আমি অনেক বেশি খুশি হয়েছি, মাছ মাংসের থেকে আমি অনেক বেশি খুশি হয়েছি এই কচু শাকটা পেয়ে। অনেক দিন পর মজা করে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা খেয়েছিলাম। এই যে দেখেন আমি তেলে দেওয়ার পরে সেগুলোকে আমি শাকের উপর ছেড়ে দিয়ে পানিটা পুরো টানিয়ে আমি নামিয়ে নিলাম। যেহেতু অনেকটা কচু শাক হয়েছে, এটা আগামীকালের জন্য খেতে হবে, এর জন্য আমি
একটা বক্সে তুলে নিয়েছি। আর যেহেতু 2 রকমের কচু ছিল তাই কালারটা একটু এই কালার আসছে, তবে স্বাদে কোনো পার্থক্য হয় নাই, অনেক বেশি মজা হয়েছিল। দেন তারপরে সন্ধ্যায় একটা নারকেল কুড়িয়ে নিলাম, ঝটপট নাস্তার জন্য একটা কিছু রেডি করব। চিনি, দারচিনি, এলাচ তেলের উপরে দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে এখানে লাচ্ছা সিমাই দিয়ে দিলাম, কিছুটা নারকেল দিয়ে দিলাম। ওই দিন আবার ওর বাবা বারবার বলতেছে যে সুপার শপে এক একটা পাটিসাপটা 50 টাকা করে বিক্রি করে, বাট পাটিসাপটা আপনি পুরের ভিতরে যেটাই দেন না কেন সেটা দিয়েই খেতে ভালো লাগে। তবে একটা নতুন অভিজ্ঞতা, এটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি একটু ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম, 2 চামচ চালের গুঁড়া আর একটু ময়দা দিয়ে একটুখানি বেটার তৈরি করে নিলাম। ভিতরে দিয়েছিলাম একটুখানি চিনি আর লবণ, আর কোনো কিছু প্রয়োজন হবে না। আপনি নর্মাল টেম্পারেচারে পানি দিয়েও করতে পারেন কিংবা একটু কুসুম গরম পানি দিয়েও করতে পারেন। আমি যে ডোটা রেডি করেছিলাম লাচ্ছা সেমাই নারকেল দিয়ে, সেই ডোটা এখন আমি 1.5 চামচ করে নিয়েছিলাম, যাতে একটু বড় পাটিসাপটা হয়। আপনারা যদি ছোট করতে চান তাহলে 1 চামচ করে নিতে পারেন। 1.5 চামচ করে নিয়ে আমি ফ্রাই প্যানে ঘুরিয়ে তারপরে সেই পুরটা ভিতরে দিয়ে 6টা পিঠা বানিয়েছিলাম। বড় বড় করে বানিয়েছিলাম, ছোট করে বানালে হয়তো অনেকগুলা পিঠা হতো, বাট অনেক বেশি মজা হয়েছিল। আমার ওর বাবা আর ও তো আমার ছেলেটা দুইজনেই সাথে সাথে পিঠাগুলো গরম গরম খেয়ে নিয়েছিল, অনেক বেশি টেস্টি হয়েছিল। নেক্সট টাইম আবারও এনে আমি এভাবে তৈরি করার চেষ্টা করব। এত বেশি মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সরি, এর ভিতরে আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম যাতে টেস্টটা আর একটু ভালো আসে। তারপর এখন আমি আর যে বাকি নারকেলটুকু ছিল সেটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। সরি, আজকে কথা শুধু এলোমেলো হচ্ছে। যাই হোক, এখানে আমি নারকেল দিয়ে একটু দারচিনি এলাচ দিয়ে চিনি দিয়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি 2 রকমের পিঠা তৈরি করব। ওর বাবা খাবে ভাজি কুলি, ছেলে খাবে সিদ্ধা কুলি। এখন আমি দুটোই তৈরি করব। ফার্স্টে এখানে আমি পিঠা তৈরির জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটা ভাজি কুলি, কয়েকটা সিদ্ধ কুলির জন্য তৈরি করে নিলাম। পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সিদ্ধ কুলিগুলো আমি একটু মুখটা করার চেষ্টা করছিলাম, বাট অনেক বেশি সময় লাগবে আর আমি খুব বেশি একটা পারিও না। এবার আসছে এখানে একটা বিষয় হয়ে গিয়েছিল, আমি একটু তখন আবার ভাত তুলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ভাতের উপরে বসিয়ে দিলে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। আসলে আমার কোনো মাথা কোনো কাজ করতেছিল না, এত বেশি কাজের প্রেশার। আমি ভাত সিদ্ধর উপরে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। ঢাকনা লাগিয়ে দিলে ভাতের যে মাড়টা, ওই মাড়টা আর কি আমার পিঠার উপরে মানে ছুঁই ছুঁই একটু পানি ভাব হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার কারণে পিঠাগুলো একটু চুপসে গিয়েছে। যদি ভালো না লাগে দেখতে বিষয়টা স্কিপ করবেন। তাছাড়া পিঠার স্বাদে কিংবা অন্য কোনো কিছুতে কোনো পার্থক্য ছিল না, অনেক বেশি টেস্ট হয়েছিল। দেন 11টা সিদ্ধ পিঠা বানিয়ে তারপর এখানে ভাজিকুলি বানাবো। ভাজিকুলি হয়েছিল মাত্র 60টা। বড় বড় করে সুন্দর করে আমি ভাজিকুলিগুলো বানিয়ে নিলাম। আর এই যে কড়াইয়ের নিচে কালো অবস্থা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না। এই কালো অবস্থাটা আসলে হয়েছে আমার নিজেরই একটু ভুলের কারণে। সেই ভুলটা হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে চুলায় তেল না দিয়ে, কড়াইয়ে তেল না দিয়ে আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে রাখছিলাম। আর কড়াইটা চুলার উপরে বসিয়ে রাখার কারণে আজকে আমার এই পরিণতি হয়েছে। তাই আমি পরবর্তীতে তেল দিয়ে পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি যে ডোটা করেছিলাম পিঠা বানানোর, সেখান থেকে অনেকটা ডো রয়ে গিয়েছে। এখন এটা দিয়ে কী করব, তাই আমি 4 কোণা শেপ করে একটু লুচির মতো করে ভেজে নিলাম। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে সেমাইয়ের সঙ্গে। এভাবে সেদিন রাতটা অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা 10টা বেজে গিয়েছিল। তখন আমার আর রুটি করতে ইচ্ছা করছিল না, তাই ওর বাবাকে বললাম যে একটু ভাত খাওয়ার জন্য, তাই ওর বাবার খাবারটা রেডি করে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন। আর রাতের খাবারের প্লেটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।